জানুয়ারি 2021 একদম সকাল সকাল তখন ওই 5:30 বাজে প্রকাশ কুকরেজার কাছে একটা ফোন আসে। প্রকাশ কুকরেজা একটু রাত করে শুয়েছিল, আফটার অল নিউ ইয়ার ছিল, কিন্তু সে সকালবেলা ওই কলটা পেয়ে তার যখন ঘুমটা ভেঙে যায় সে ভাবে যে এই সকালে কেউ শিওর শট তাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য ফোন করেছে। তো সে ঘুমের ঘরে ফোনটা কোনো মতে ধরে হ্যালো বলে। অপর দিক থেকে এক পুরুষ মানুষ একটু ভয়ার্ত গলায় বলে যে প্রকাশ, তোমার মেয়ের অবস্থা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আসো। এবং এই কথাগুলো শোনার পরেই প্রকাশ কুকরেজা হঠাৎ করে না কিছুই ভেবে উঠতে পারছে না। কাল রাতে তার মেয়ে জাহ্নবী কুকরেজা সে একটা পার্টিতে গেছিল। সেই পার্টিতে সে কিন্তু তাদের পারমিশন নিয়েই গেছিল এবং সেই পার্টিটা তাদের যে অ্যাপার্টমেন্ট আছে সেখান থেকে মাত্র 8 মিনিট দূরে ভগবতী হাইটস বলে একটা অ্যাপার্টমেন্টে হচ্ছিল। সেখানে যারা ছিল তাদেরকে সবাই চেনে, তারা সবাই চাইল্ডহুড ফ্রেন্ড। কিন্তু তার মেয়ে জাহ্নবী সে অবস্থা খারাপ করলো কী করে, অ্যান্ড কেনই বা তাকে পুলিশ স্টেশনে ডাকা হলো? এই কথাগুলোই যখন প্রকাশ ফোনের অপর পারে থাকা পুরুষ মানুষকে বলে, তখন সেই পুরুষ মানুষ আরও ভীত সন্ত্রস্ত হয়ে বলে যে তুমি সমস্ত কিছুরই উত্তর পেয়ে যাবে, জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব তুমি পুলিশ স্টেশন চলে আসো। এই কথাটা প্রকাশ কুকরেজার ওয়াইফ এবং জাহ্নবী কুকরেজার মা নিধি কুকরেজা সেও শুনছিল। সে তখন বলে যে কালকে রাত্রেবেলা 1:30টার সময় আমি নিধিকে ফোন করেছিলাম, নিধির ফোনটা বিজি যাচ্ছিল। তারপর নেক্সট 1 ঘন্টায় আমি তাকে 2বার ফোন করি, কিন্তু সে ফোনটা একবারও রিসিভ করেনি। তখনই আমার মনে একটা কুডাক ডেকেছিল, আমার একটা ভয় হচ্ছিল। আমি সেটা তোমাকে বলেওছিলাম। আর আজকে সকালে পুলিশ স্টেশনে যেতে হচ্ছে। মেয়ে কি কোথাও ফাইট করেছে বা কোনো প্রবলেম হয়েছে? কিন্তু তাদের মেয়ে জাহ্নবী কুকরেজা সে এরকমই না। তার বয়স মাত্র 19 বছর। লোকাল একটা কলেজে সবে ফার্স্ট ইয়ারে পড়াশুনো করেছে, তাও আবার হিউম্যান সাইকোলজি নিয়ে। পড়াশুনোয় সে খুব ভালো, সবার সাথে খুব ভালো বিহেভ করে। এবং এই সমস্ত জিনিসগুলো ফ্ল্যাশব্যাকে ভাবতে ভাবতে নিধি কুকরেজা এবং প্রকাশ কুকরেজা থানায় পৌঁছে যায়। এবং থানায় পৌঁছে যখন পুলিশকে গিয়ে বলে যে তারা জাহ্নবী কুকরেজার মা বাবা, তখন পুলিশ বছরের প্রথম দিনে এবং প্রথম সকালে সবথেকে ব্যাড নিউজটা তাদেরকে শোনায়। পুলিশ তাদেরকে বলে যে আপনাদের সন্তান জাহ্নবী কুকরেজার কাল রাত্রেবেলা মৃত্যু হয়েছে। অ্যান্ড এই কথাটা শুনে প্রকাশ কুকরেজা সে তো রীতিমতন বুক চেপে ওখানেই বসে পড়ে, আর নিধি কুকরেজা সে সেন্সলেস হয়ে যায়। পুলিশ এই দুজনকে কোনোভাবে সামলানোর পরেই এই দুই ব্যক্তি তারা কন্টিনিউয়াস পুলিশকে বলতে থাকে কি হয়েছে, কেন হয়েছে, আমার মেয়ের বডিটা কোথায়? তখন পুলিশ এই দুজনকে নিয়ে ময়নাতদন্তের সেই রুমে যায়। সেখানে গিয়ে তারা যখন তাদের মেয়ে জাহ্নবী তাকে দেখেই বলে যে এটা খুন করা হয়েছে, তার কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। কারণ পুলিশ আগেই বলেছে যে এই জাহ্নবীর নাকি ওই নিউ ইয়ার পার্টির দরুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মোস্ট প্রবাবলি সে সিঁড়ি থেকে পড়ে অদ্ভুতভাবে একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু গ্রহণ করেছিল। কিন্তু নিধি কুকরেজা মানে জাহ্নবী কুকরেজার মা, সে তার বডিটা দেখা মাত্রই বলে যে হতেই পারে না, কোনোভাবেই আমার মেয়ের মৃত্যু নর্মাল না। পুলিশও এই জাহ্নবী কুকরেজার বডিটা দেখে সেটাই ভেবেছিল। তো তারা একটা মার্ডার কেস রেজিস্টার করে অ্যান্ড তদন্ত শুরু করে। 2020 এই বছরটা আমাদের জন্য মোটেই সুখকর ছিল না। এক তো করোনা, দ্বিতীয়ত লকডাউন, তারপর ইনফ্লেশন, আরও নানান রকম প্রবলেমে এই সারা পৃথিবীবাসী একটা অজানা শত্রুর সাথে ফাইট করেছে। এবং সেই ফাইটটা আমরা হাফওয়ে মার্কে এসেছিলাম। করোনা তখন তার যে প্রভাব আছে সেটা কিছুটা কমিয়ে দিয়েছিল।
সেটা কিছুটা এফেক্টলেস হয়ে গেছিলো। এই কারণে মানুষ আস্তে আস্তে রাস্তাঘাটে বেরোচ্ছিল। 2020 31 ডিসেম্বর ওই দিন প্রকাশ কুকরেজা, তার মেয়ে জাহ্নবী কুকরেজা এবং জাহ্নবীর মা নিধি তারা সবাই খুশি। কেন? তাদের বাড়িতে সেই দিন একটা বার্থডে পার্টি আছে এবং সেই বার্থডে পার্টিটা হচ্ছে এই প্রকাশের 51st বার্থডে হচ্ছে 1 জানুয়ারি 2021। সেই কারণে বাড়িতে আরও কিছু আত্মীয় স্বজন এসেছে। সবাই ওয়েট করছে কখন 12টা বাজবে। 7টার সময় জাহ্নবী একটা কেক নিয়ে আসে, সেই কেকটা তারা কাটবে। তার মাঝে এই জাহ্নবীর বেস্ট ফ্রেন্ড দিয়া সে ঢোকে শ্রীর সাথে। এই শ্রী সে আবার এই যে জাহ্নবী আছে তার বয়ফ্রেন্ড, এবং সবাই মিলে খানিকক্ষণ কথাবার্তা বলে পার্টির জন্য পারমিশন চায়। কিন্তু নিধি কুকরেজা কোনোভাবেই এই নিউ ইয়ারের রাতে তাকে পার্টিতে যেতে দেবে না। কেন যেতে দেবে না? এক তো ওই দিন সবাই মদ খায়, রাশ ড্রাইভিং করে, অ্যান্ড অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো তার মা চাইছিল না। কিন্তু দিয়া বারবার বলে যে আমরা বেশি দূরে যাব না, খুব কাছেই পার্টিটা হবে, এবং পার্টিটা কিন্তু ইয়াশের বিল্ডিংয়েই হবে। এই ইয়াশ এই তিনজনের কমন ফ্রেন্ড এবং যার ফ্ল্যাট আছে এই ভগবতী হাইটস অ্যাপার্টমেন্টে। তো অনেক বোঝানোর পর জাহ্নবীর মা মেনে যায় এবং ঠিক ওই 8টা 10-15 নাগাদ এই যে শ্রীর একটা হন্ডা স্কুটি আছে, সেই স্কুটিতে বসে তিনজন 8 মিনিট দূরে এই ভগবতী হাইটসের যে ছাদ আছে সেখানে চলে যায়। সেখানে পার্টির রীতিমতন সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। একদিকে মদ, আর একদিকে খাবার দাবার, সামনে প্রজেক্টর, এইদিকে সাউন্ড বক্স, গান চলছে। করোনার পর এই প্রথম তারা একটু মুক্তভাবে শ্বাস নিচ্ছে। এই প্রথমবার তারা একটু ভালো করে এনজয় করতে পারছে এবং সবাই শুধু এইটুকুই চাইছে যে নেক্সট ইয়ারটা তাদের যেন ঘরে বসে না কাটাতে হয়, যেন এই করোনা নামক মহামারীটা এই লাস্ট দিনের সাথেই চলে যায়। সেই আশাতে তারা টুকটাক পার্টি স্টার্ট করেছে। তখনও কেউ ড্রিঙ্ক করা স্টার্ট করেনি। এর মাঝে 10টা বেজে যায়। ঠিক সেই সময় এই জাহ্নবী তার বয়ফ্রেন্ড শ্রী এবং তার বেস্ট ফ্রেন্ড দিয়াকে নিয়ে সোজা তাদের বাড়িতে যায় এবং সেইখানে গিয়ে তারা যে বাবার বার্থডে সেলিব্রেশন হবে সেটা আরও কিছু প্রিপারেশন করতে থাকে। এবং সেই সময় 11:55 বাজলেই তারা সবাই মিলে এই প্রকাশের বার্থডে সেলিব্রেট করে এবং এই সেলিব্রেশনের জাস্ট 5 মিনিট পরেই হুড়োহুড়িতে এই দিয়া, জাহ্নবী এবং জাহ্নবীর বয়ফ্রেন্ড শ্রী তারা ভগবতী হাইটসে ফ্রেন্ডদের কাছে চলে যায়। সেদিন যে পার্টিটা হচ্ছিল সেই কারণে 16 জন ওখানে উপস্থিত ছিল এবং সেই 16 জন প্রত্যেকে 1200 টাকা করে কন্ট্রিবিউট করেছিল এই পার্টিটার জন্য। যাই হোক, ঠিক 12টা বাজে 2021 সালের নিউ বিগিনিং। সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। যে যার মা, বাবা, বয়ফ্রেন্ড যারা দূরে ছিল তাদেরকে ফোন করে নিউ ইয়ার উইশ করে। অ্যান্ড তারপর মিউজিক স্টার্ট হয়, দারু পার্টি স্টার্ট হয়, সবাই নাচতে থাকে, সবাই আনন্দ করতে থাকে। পার্টিতে সেদিন 16 জন ছিল। 16 জনকেই চিনত এবং তাদের মা বাবারাও কম বেশি প্রত্যেককে চিনত, সেহেতু সবাই ওখানে সেফ থাকার কথা। কিন্তু এর মাঝেই 12:15 যেই বাজে, ইয়াসনা, গোবিন্দ এবং সাগর এরা তিনজন ওই পার্টি থেকে বেরিয়ে যায়। গোবিন্দ সে তার বাড়ি চলে যায়, ইয়াসনা সে আর একটা পার্টিতে অ্যাটেন্ড করতে যায় এবং সাগর সেও নিজের বাড়িতে চলে যায়। থাকলো কে 13 জন। এই 13 জনের মধ্যে 3 জন হচ্ছে জাহ্নবী, তার বেস্ট ফ্রেন্ড দিয়া এবং এই জাহ্নবীর বয়ফ্রেন্ড শ্রী। সবাই পার্টি করছে, কিন্তু সেই সময় ওই পার্টিতে থাকা করিশ্মা বলে একটা মেয়ে সে লক্ষ্য করে যে এই যে শ্রী আছে, যে কিনা জাহ্নবীর বয়ফ্রেন্ড, সে জাহ্নবীর সাথে একটা কোণে, যেখানে খুব একটা আলো পড়ছে না এবং সবার নজরের একটু আলাদা, তারা কিস করছে। তারা একটু রোম্যান্টিক হয়ে গেছে এবং তাদের পাশেই এই জাহ্নবীর যে বেস্ট ফ্রেন্ড আছে সে চুপচাপ ওই দৃশ্যগুলো দেখছিল।
খানিকক্ষণ পর এরা সবাই যেহেতু ড্রিঙ্ক করেছিল, সবারই পা টলমলো করছিল, কেউ ঠিকঠাকভাবে কথাও বলতে পারছিল না। ঠিক সেই সময় করিশ্মা আরও একটা জিনিস লক্ষ্য করে যে এই যে জাহ্নবীর বেস্ট ফ্রেন্ড দিয়া আছে, সে টলমলো হয়ে প্রজেক্টরের সামনে যে কার্পেটটা পাতা আছে সেটার উপর শুয়ে পড়ে এবং সে ড্রিঙ্ক করে নেশাগ্রস্ত হয়ে শুয়ে পড়েছে, কিন্তু তার পাশে আরও একজন শুয়ে আছে এবং যে শুয়ে আছে তার ওখানে শোয়ার কথা না, সেটা আনএক্সপেক্টেড। সেটা হচ্ছে জাহ্নবীর বয়ফ্রেন্ড শ্রী। এবং শ্রী শুধু শুয়ে নেই, তার গায়ে হাতে অনেকবার টাচ করছে, তাকে কিসও করছে। এই জিনিসটা যেমনভাবে করিশ্মা দেখছিল, করিশ্মার সাথে করিশ্মার আর এক বন্ধু সাইদীপও দেখছিল এবং তারা এই জিনিসটা যখন লক্ষ্য করছে তখন তারা দেখে যে তাদের মতনই আরও এক ব্যক্তি এই জিনিসটা লক্ষ্য করছে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে জাহ্নবী কুকরেজা, যার বয়ফ্রেন্ড তার বেস্ট ফ্রেন্ডের সাথে সবার সামনে একটা ক্লোজ মোমেন্টে আছে, যেইটা দেখে জাহ্নবী কোনো মতেই সহ্য করতে পারেনি এবং সেই মুহূর্তে সে ওটা প্রোটেস্ট করে এবং এই যে শ্রী আছে, দিয়া আছে, তাকে সবার সামনে অনেক কিছু বাজে মন্দ বলে দেয়। এর মাঝেই এই করিশ্মা সে বলে যে আমার একটু ওয়াশরুম ইউজ করতে হবে। সেই দিন ওয়াশরুমটা সবাই একটু বেশি ইউজ করছিল। যারা ড্রিঙ্ক করেন বা এই রকম নেশা টেশা করেন তারা কম বেশি একটা জিনিস জানেন যে এই জিনিসটা করলেই তাদের একটু বাথরুমটা পায়। আলটিমেটলি মদ সেটাও তো একটা জলই না, জলের সাথে হয়তো কিছু কেমিক্যাল মেশানো থাকে। তো সেই দিন সবাই কি করছিল, ওই যে ছাদে পার্টি হচ্ছিল সেখানে কোনো ওয়াশরুম ছিল না, তো সবাই ওই অ্যাপার্টমেন্টে যে পার্টিটা অর্গানাইজ করেছিল, যার ফ্ল্যাট ছিল সেকেন্ড ফ্লোরে, যার নাম হচ্ছে ইয়াশ, তার বাথরুমটা ইউজ করছিল এবং সেই বাথরুমে এই করিশ্মা যায় এবং করিশ্মা যখন ওখান থেকে ফেরত আসে এসে দেখে যে ওখানকার যে প্রজেক্টর আছে সেটা বন্ধ হয়ে গেছে। আশেপাশে সবাইকে যখন জিজ্ঞাসা করে যে প্রজেক্টর গান কে বন্ধ করলো, তখন সবাই বলে জাহ্নবী বন্ধ করেছে। ততক্ষণে জাহ্নবী ওখানে নেই। খানিকক্ষণ পর জাহ্নবী আবার ওখানে আসে, তার চোখে জল, সে কারোর সাথে একটা ফোনে কিছু কথা বলছিল এবং এই জিনিসটা দেখে সাইদীপ এই জাহ্নবীর কাছে যায়, গিয়ে বলে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? কাঁদিস না, আফটার অল আজকে নিউ ইয়ার। তখন জাহ্নবী একটু মুচকি এসে বলে ইটস ওকে ফ্রেন্ড, আমি কাঁদছি না। কিন্তু কেন কাঁদছে, কেন সে আগে কাঁদছিল এবং কাকে সে ফোন করেছিল সেটা এখনও সাইদীপের কাছে মিস্ট্রি। এরপর পার্টি আবার স্টার্ট হয়। তখন রাত্রেবেলা নিয়ার অ্যাবাউট 1:30 কি 1:45 বেজে গেছে। হঠাৎই সবাই বলে যে খাবার কোথায়, এবং এই খাবারের পুরো দায়িত্বটাই ছিল ওই অ্যাপার্টমেন্টে যার ফ্ল্যাট আছে, যার নাম হচ্ছে ইয়াশ। তো ইয়াশ সে কী করে, সে তার ফ্ল্যাটে আসে এবং ফ্ল্যাটে এসে খাবারের জিনিসগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার করছে। সে হঠাৎই একটা জিনিস দেখতে পায় যে তার বেডরুমে কেউ একটা শুয়ে আছে। সে দরজাটা যখন খুলে দেখে সেখানে দিয়া শুয়ে আছে। এটা আনএক্সপেক্টেড ছিল। সে এতক্ষণে লক্ষ্য করেনি যে ওই উপরের পার্টিতে দিয়া নেই। এবার দিয়া এখানে শুয়ে আছে, তো তাকে বলে যে তুই খেতে যাবি না, চল আমি ফুড উপরে নিয়ে যাচ্ছি, তুইও একটু হেল্প কর। ইয়াশের সাথে সেই সময় ওইখানে ছিল হর্ষ বলে আর এক বন্ধু। কিন্তু যখন ইয়াশ এই দিয়াকে ডাকে, দিয়া যখন হঠাৎ করেই ভাবে যে কী হলো, কে ডাকছে, ফিরে দেখে ইয়াশ ডাকছে। ইয়াশ দেখে যে এই যে দিয়া আছে তার ঠোঁটে একটা আঘাত লেগেছে, সেখান থেকে রক্ত পড়ছে, তার জামায় একটু রক্ত লেগে আছে, কিন্তু কোথাও না কোথাও তার ঠোঁট থেকে যে রক্ত পড়ছে সেই জিনিসটা দিয়া নিজেই জানতো না। তখন ইয়াশ বলে যে ভাই, তোর ঠোঁট থেকে তো রক্ত পড়ছে, ওটাকে ক্লিন কর। তখন তার সাথে আসা যে দরস ছিল, সেই দরস এই দিয়াকে হেল্প করে নিজেকে ক্লিন করার জন্য। ইয়াশ খাবার নিয়ে উপরে চলে যায় এবং উপরে গিয়ে সে লক্ষ্য করে যে ওই পার্টিতে শ্রী নেই, দিয়া তো নিচে তার বেডরুমে, এবং তার সাথে সাথে জাহ্নবীও নেই। তারা
খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে তখন রাত্রেবেলা ওই 2:15 কি 20 বাজে। করিশ্মা এবং সাইদীপ তারা এবার বাড়ি যাবে এবং সেই বাড়ি যাওয়ার জন্য তারা লিফট করে একদম নিচের ফ্লোরে নামে এবং নিচের ফ্লোরে যেই না নেমেছে তারা সেই গেটটা খুলেই সঙ্গে সঙ্গে সামনে দেখে যে একটা লোক সে একটা কুকুর নিয়ে আছে। এবার এই যে করিশ্মা আছে সেই করিশ্মা কুকুরকে ভীষণ ভয় পেত, তো এই কারণে সেই লিফট থেকে সে না নেমে সঙ্গে সঙ্গে সাইদীপকে নিয়ে সে উপরে চলে যায় এবং উপরে গিয়ে ইয়াসের যে অ্যাপার্টমেন্ট আছে সেখানে গিয়ে ইয়াসকে খোঁজ করে এই সাইদীপ বলে যে তুই করিশ্মাকে অন্তত কিছু না হোক এই অ্যাপার্টমেন্টের বাইরে দেওয়া হয়, কারণ কি এই বাইরে একটা কুকুর আছে আর আমিও কুকুর টুকুর খুব একটা পছন্দ করি না। তো ইয়াস বলে যে ঠিক আছে, আমি ওকে আমার অ্যাপার্টমেন্টের বাইরে দিয়ে আসছি, ও ওখান থেকে ওর নিজের বাড়ি চলে যাবে। তো ইয়াস আর এই যে করিশ্মা আছে তারা ওই 2:20 নাগাদ নিচে যেই নামে এবং নামা মাত্রই তার সামনে একটা লোককে দেখতে পায়। সেই লোকটা ওই অ্যাপার্টমেন্টেই থাকে এবং তার নাম হচ্ছে ধনুকা। তাদেরকে লিফট থেকে বেরোতে দেখে সেই ধনুকা কোথাও না কোথাও একটা ইশারা করে ওই যে গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি আছে সেই দিকে। তো ইয়াস জাস্ট মুখটা বাড়িয়ে সে উঁকি মেরে দেখে যে গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির নিচে কেউ একটা পড়ে আছে। সে সোজা যখন লিফট থেকে বেরিয়ে ওইখানে যাওয়া মাত্রই সে চিৎকার করে ওঠে। চিৎকার করে সেই যে পিছনে ঘুরেছে দেখে যে করিশ্মাও আছে। করিশ্মাও সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কেন? যে ব্যক্তি ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে কে? সে হচ্ছে জাহ্নবী কুকরেজা। তাদের সাথেই একটু আগে সে পার্টি করছিল, কিন্তু পার্টি করতে করতে সে উধাও হয়ে যায়। সে কোথায় গেল সেই মুহূর্তে তো কেউ খোঁজ নেয়নি, কিন্তু পরে ইয়াস এবং করিশ্মা সেইটা ডিসকভার করে তারা শক হয়ে যায়। তারা সবাইকে জানে, সবাই চলে আসে এবং সবাই আসার পর এমন অনেকগুলো ঘটনা ঘটতে চলেছিল যেগুলো আপনারা বিশ্বাস করবেন না, এবং সেই বিশ্বাস না করার জায়গায় যাওয়ার আগে তার আগের কিছু ঘটনা আপনাদেরকে জানতে হবে। ইয়াস আর করিশ্মা জাহ্নবীর বডি দেখার খানিকক্ষণ আগেই শ্রী যে জাহ্নবীর বয়ফ্রেন্ড ছিল সে ওইখান থেকে বেরিয়ে যায় এবং সেই বেরোনোর আগে সে তার বন্ধু যে ওই পার্টি থেকে বেরিয়ে গেছিল জাস্ট 12টার সময় তাকে ফোন করে, যার নাম হচ্ছে গোবিন্দ। এবং এই গোবিন্দকে ফোন করে বলে যে ভাই, জাহ্নবীর কিছু একটা হয়ে গেছে, তুই একবার ফোন করে অন্তত খবর নে। এরপর এই যে শ্রী আছে সে তার এক বন্ধু পরমকে ফোন করে বলে যে আমি তোর বাড়িতে যাচ্ছি, আজকের রাতটা ওখানেই কাটাবো, তুই কি আমাকে নিতে আসতে পারবি? তখন পরম বলে যে না রে, আমি নিতে আসতে পারব না। তখন এই শ্রী নিজের যে স্কুটিটা ছিল সেটা ওই অ্যাপার্টমেন্টের বাইরে রেখেই একটা ট্যাক্সি নিয়ে সোজা পরমের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর পরম দেখতে পায় যে এই ইয়াসের জামাতে রক্ত লেগে আছে, এবং সেইটার ব্যাপারে যখন পরম এই স্ত্রীকে জিজ্ঞাসা করে তখন সে বলে যে আমার একটা ফাইট হয়ে গেছিল, সেই কারণে আমার জামাতে রক্তের দাগ লেগেছে। তারপর সে ওই জামাটা খুলে পরমের একটা জামা পরার পর সে কোথাও না কোথাও অসুস্থ ফিল করে অ্যান্ড সে তার বাবাকে ফোন করে। তার বাবা খানিকক্ষণের মধ্যেই ওখানে আসে। 3টে কি 3:30 সময় এই যে শ্রী আছে তাকে নিয়ারেস্ট যে সিওন হসপিটাল আছে সেইখানে নিয়ে যাওয়া হয়। মুম্বাই তখন আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু কিছু মানুষের জীবনে অন্ধকার ঘনিয়ে আসতে চলেছিল। এইদিকে এই যে জাহ্নবীর বেস্ট ফ্রেন্ড আছে দিয়া, সেও বাড়ির দিকে চলে গেছে, কিন্তু সে বাড়িতে যাওয়ার আগে সে তার বাবাকে ফোন করে। তাকেও ওই 3টে কি 3:30 নাগাদ একটা আলাদা হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ভর্তি করা হয়। এইদিকে ঠিক রাত্রেবেলা 2:30 সময় ইয়াস আর করিশ্মা জাহ্নবী আছে তার বডিটা ডিসকভার করে। এরপর
প্রত্যেকেই নিশ্চয়ই পুলিশকে খবর দেবে, নিশ্চয়ই এই জাহ্নবীর মা বাবাকে খবর দেবে। না, তারা এইসব কিচ্ছু করেনি। তারা যে যার মতন নিজের বাড়ি, নিজের ফ্ল্যাটে চলে গেছে। ঠিক তখন ওই 4:30 বা 4:45 বাজে ওই ফ্ল্যাটের এক ব্যক্তি সে দেখে যে গ্রাউন্ড ফ্লোরে রক্তাক্ত অবস্থায় একটা মেয়ের শরীর পড়ে আছে। ওই অ্যাপার্টমেন্টের সবাই জানতো সেদিন তাদের ফ্ল্যাটের ছাদে পার্টি হচ্ছিল। তো সেই পার্টিতে থাকা কোনো মেয়ের কি এই রকম অবস্থা হলো? তখন তারাই এই ইয়াশকে খবর দেয়। ইয়াশ আসে, এইদিকে পুলিশও চলে এসছে। ইয়াশ এবং কিছু গ্রুপ অফ মানুষ হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তারপরেই কোথাও না কোথাও এই দিয়ার বাবার কাছে সেই খবরটা যায় এবং দিয়ার বাবা এই জাহ্নবী কুকরেজার বাবা প্রকাশ কুকরেজাকে ফোন করে থানায় আসতে বলে। থানায় যাওয়ার পর জাহ্নবীর মৃত্যু খবর পাওয়া যায় এবং সেই মৃত্যু খবর পেয়ে যখন জাহ্নবীর বডিটা তার মা নিধি দেখে, তখন সে ক্লিয়ারলি বলে যে এটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হতে পারে না, এটা একটা বুঝে শুনে ঠান্ডা মাথায় কেউ আমার মেয়েকে মেরেছে। এবং ময়না তদন্তের রিপোর্ট পুলিশকে শক করে দেয়। শুধুমাত্র পুলিশ না, নিউ ইয়ারের প্রথম দিন মুম্বাইকে শক করে দেয়। এই যে জাহ্নবী কুকরেজা আছে, তার শরীরে 48টা আঘাত ছিল। তার মাথা নিয়ার অ্যাবাউট 2 টুকরো হয়ে গেছিল। গায়ে একাধিক আঘাত ছিল যেগুলো বলা যাবে না পর্যন্ত, কিন্তু তার সাথে কোনো জবরদস্তি হয়নি। এইটা অন্তত একটা রিলিফ ছিল। এরপর পুলিশ গিয়ে ক্রাইম স্পট ভিজিট করে সমস্ত এভিডেন্স কালেক্ট করে। ক্রাইম স্পট, ইয়াশের বেডরুম, নানান জায়গা থেকে প্রায় 69টা এভিডেন্স কালেক্ট করে। কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে 2nd ফ্লোর থেকে 8th ফ্লোর, এই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফ্লোরে নানান এভিডেন্স ছিল। ফ্লোরে একটা কানের দুল পাওয়া যায়। সেই কানের দুলটা কার? এই জাহ্নবীর। 4th ফ্লোরে একটা সিঙ্গেল স্যান্ডেল বা চটি পাওয়া যায়, সেটা কার? জাহ্নবীর। আবার গ্রাউন্ড ফ্লোরে যেখানে জাহ্নবীর বডিটা আছে সেখানেও একটা স্যান্ডেল পাওয়া যায়, সেটা কার? জাহ্নবীর। এবার হেয়ার ব্যান্ড, সেটা পাওয়া যায় 3rd ফ্লোরে। রেলিংয়ে রক্তের দাগ পাওয়া যায়। ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হয়েছে যে জাহ্নবীর চুল ধরে তাকে রেলিংয়ের উপর কেউ বা কারা বেশ কয়েকবার মেরেছে। পুলিশের তদন্তে আগের দিন রাত্রেবেলার যত ঘটনা ঘটেছে সেই সমস্ত কিছু টুকটাক তার বন্ধুদের কাছ থেকে শোনার পর পুলিশ বুঝতে পারে এখানে প্রাইম সাসপেক্ট হচ্ছে দিয়া এবং শ্রী। এই দিয়া এবং শ্রী কালকে রাতে এমন একটা কর্মকাণ্ড করেছিল সবার সামনে, যেটা জাহ্নবী জানার পর রীতিমতন কাঁদছিল, কাউকে ফোন করছিল। তারপর সে কি নিজে থেকে কিছু করেছে নাকি তাকে কেউ করেছে, সেটাই পুলিশের জানার। পুলিশ শ্রীর যে বন্ধু আছে পরম, তার বাড়ি থেকে রক্তমাখা শার্টটা উদ্ধার করে। সেখানে যে ব্লাড স্পট পাওয়া গেছে সেইটা যখন টেস্ট করা হয় সেটা একদম ম্যাচ করে যায় জাহ্নবীর সাথে, এবং তার জামাতে আরও যে ব্লাড স্পট ছিল আরও ব্লাড ম্যাচ করে যায়। দিয়ার আঘাত হয়েছিল, 3rd ফ্লোরে রক্ত পড়েছিল। সেই রক্তের স্যাম্পেল যখন টেস্ট করা হয়, একটা রক্তের স্যাম্পেল যায় এই শ্রীর, আরেকটা যায় দিয়ার এবং আরেকটা যায় জাহ্নবীর। তাহলে সেদিন পুরো ম্যাটারটা কি? পুলিশকে এবার পর পর করে সমস্ত কিছু সাজাতে হবে। পুলিশ প্রথমে অ্যারেস্ট করে দিয়া আর শ্রীকে। তাদেরকে তদন্ত যখন করা হয় তখন তাদের কথায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তাদের যে 15 জন বন্ধু ছিল তাদেরকেও অনেকভাবে তদন্ত করা হয়। সেই কথায় যেটুকু তারা বলেছে তাতে মোটামুটি সবার কথাই কম বেশি এক মনে করেছে। এইবার সব থেকে বড় কথা হচ্ছে ঠিক রাত্রেবেলা যখন জাহ্নবী কাঁদছিল, যেটা সাইদীপ এবং করিশ্মা দেখেছিল, সেই সময় সে কারোর সাথে কথা বলছিল। সেটা কার সাথে? পরের দিনই সেই ব্যক্তি সামনে আসে যার নাম হচ্ছে পর্ণিকা। এই পর্ণিকাকে ফোন করে জাহ্নবী পুরো ব্যাপারটা বলে এবং খুব কাঁদতে থাকে।
সে বলে যে আমি এটা শ্রীর কাছ থেকে কখনো আশা করিনি যে সে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সবার সামনে এই সব জিনিস করবে, যেটা আমি কখনো অ্যালাউ করব না। জাহ্নবী কাঁদতে কাঁদতে আরও একটা জিনিস বলে যে আমি শ্রীকে হারাতে চাই না, এই কারণে আমি কি করব ভেবে পাচ্ছি না। এইটুকু বলেই হুট করে জাহ্নবী ফোনটা কেটে দেয়। কিন্তু জাহ্নবী ফোনটা কেটে দেওয়ার আধ ঘন্টা পর এই পর্ণিকা কিন্তু ফোন করে। সেই ফোনটা কেউই আর রিসিভ করেনি। পুলিশের এভিডেন্সে যা যা আমি বললাম সেই প্রত্যেকটা জিনিস কম বেশি উঠে আসতে লাগে, এবং যত দিন যায় তত প্রমাণ হতে থাকে সমস্ত কিছুর পিছনে এই যে শ্রী আছে এবং এই যে জাহ্নবীর বেস্ট ফ্রেন্ড দিয়া, এই দুজনেই আছে। এই দুজন সেই রাতে কি করেছিল? পুলিশের থিওরিতে মোটামুটি এইটাই ছিল ব্যাপার যে এদের তিনজনের মধ্যে ওই ছাদে ঝামেলা হয়। সেই ঝামেলার পর যখন এই জাহ্নবী বাইরে চলে যায় তখন শ্রী তাকে বোঝানোর জন্য যায়, তার পিছন পিছন দিয়া যায়, কিন্তু কোথাও না কোথাও জাহ্নবী সে মানতেই চাইছিল না, সে ভীষণভাবে নারাজ ছিল। এবং এরপরেই তাদের মধ্যে কোথাও না কোথাও ফাইট স্টার্ট হয়ে যায় এই বিল্ডিংয়ের 8 তলায়, এবং সেখান থেকে হয়তো জাহ্নবী নিচের দিকে আসছিল, সেই সময় ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, একে অপরকে হয়তো আঘাত করতে থাকে। আলটিমেটলি জাহ্নবী সে কি করে একটা পুরুষ মানুষ এবং তার সাথে সাথে আরও একটা নারীর সাথে পারবে? সে ফাইট ব্যাক হয়তো করেছিল, কিন্তু সে পারেনি। তার মাথাটা রেলিংয়ে ঠুকে দেয় এই শ্রী। এই যে জাহ্নবী আছে সে কিন্তু এই যে শ্রী আছে আর এই যে দিয়া আছে তাদেরকেও অ্যাটাক করেছিল। এই দিয়াকে সে ঘুষিও মেরেছিল, যেইটার জন্য তার মুখ থেকে রক্ত পড়ছিল। ইয়াসের বেডরুমে সে ক্লান্ত হয়ে এই সব কর্মকাণ্ড ঘটানোর পর সে শুয়েও পড়েছিল। সেইখানে ইয়াসের বেডরুমে ইয়াসের যে বালিশ ছিল সেটা দিয়ার ঠোঁটের রক্তে একদম ভিজে গেছিল। এই সমস্ত কিছু এভিডেন্স কালেক্ট করে পুলিশ কোর্টে দেয়। কোর্ট এদেরকে বেল দেয় না, বেল অ্যাপ্লিকেশন করলেও এদেরকে রিজেক্ট করে দেওয়া হয়। 2022 সালে আবার বেল অ্যাপ্লাই করা হয়, সেইবারও রিজেক্ট করে দেওয়া হয়। এইভাবে 3-4 বার বেইলের জন্য বলার পর শেষমেশ দিয়ার তো বেইল হয়ে যায়, কিন্তু ইয়াশ 2025 সালে এসেও জেলে আছে এবং এই কেসটা কন্টিনিউ চলছে। তো এখানে একটা বেশ ইন্টারেস্টিং ম্যাটার আছে। দিয়া যখন জেল থেকে বেলে আসে তখন সে একটা ইমেল করে, ইমেল আইডিটা ছিল জাহ্নবীর। এবার জাহ্নবী তো বেঁচে নেই, নিশ্চয়ই তার ইমেল আইডিটার অ্যাক্সেস কোথাও না কোথাও তার মা বাবার কাছে আছে। তো ইনডাইরেক্টলি এই দিয়া এই জাহ্নবীর মা বাবাকে কিছু বলে, এবং যেটা ইমেল করেছিল সেটা আমি লাইন টু লাইন বাংলায় কনভার্ট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ এমনি বলতে গেলে কোনো না কোনো ওয়ার্ড মিস হয়ে যাবে, সেটা আমি চাই না। বুঝতে পারছি না তোকে ছাড়া কি করব, দম আটকে আসে, পৃথিবীটা খুবই নোংরা, মানুষজন খুব নোংরা, তোকে ছাড়া পৃথিবীতে বড়ই একা লাগে, তোকে কখনো আঘাত করব না, আই লাভ ইউ সো মাচ। প্রত্যেক দিন একটু একটু করে শেষ হচ্ছে, তুই এখানে থাকলে খুব ভালো হতো, তোকে ছাড়া জীবন যেন একটা আস্ত নরক, অর্ধেক জীবন তো তোর সাথেই চলে গেছে। লোকে বলে তোকে আমি মেরেছি, কিন্তু তোকে আমি আঘাত করতে পারবো না, এটা তুই অন্তত জানিস। তোকে আঘাত করতে আমার হাত কাঁপবে। ইউ আর স্পেশাল টু মি বেবি গার্ল, প্লিজ টেল মি হোয়ার আর ইউ গোয়িং, টু বি ওকে অর নট। আমার ভালো লাগে না তোকে ছাড়া, নিজেকে জাস্টিস দেব, মানুষ বুঝবে না, সবাই এটাই ভাববে যে আমি তোকে মেরেছি। সত্যি কেউ জানতে চায় না, মিথ্যের জালে ফেসে আছি আমি ক্লান্ত। তোর হাত ধরে হাসতে চাই, হাঁটতে চাই, তোর গলার আওয়াজ শোনার জন্য মনটা ছটফট করে, কিন্তু কি করব, কিছুই করার নেই। আমি খুশি হতে চাই। আমি জানি না তুই কোথায় আছিস, যেখানেই আছিস একদিন মিলেঙ্গে মেরি জান। আই লাভ ইউ সো মাচ জাহ্নবী, ইয়োর ডিয়ার দিয়া। এই লেটারটা বা এই ইমেলটা
ইনডাইরেক্টলি জাহ্নবীর মা বাবাকে পাঠায়, কিন্তু অদ্ভুতভাবে নিউজ মিডিয়াতে এই ইমেলটা লিক হয়ে যায়। এই কারণে যথেষ্ট সিম্প্যাথি কিন্তু এই দিয়া জোগাড় করতে পেরেছিল। এই কারণে এই পুরো ব্যাপারটাতে জাহ্নবীর মা বাবা বলে যে দিয়া এই মেলটা জাহ্নবীর উপর সে কষ্ট পেয়ে লেখেনি, সে এটা লিখেছে জাস্ট তার যাতে সাজা না হয়, মানুষ যাতে তার উপর সিম্প্যাথি দেখায়। এই কারণে দ্য লাস্ট এই কেসটা নিয়ে একটা কথাই বলবো যে এই যে শ্রী, সে কি আদেও এই জাহ্নবীকে মেরেছে? তাদের মধ্যে কি সত্যি সত্যিই ফাইট হয়েছে? দিয়া কি সেটাকে সাপোর্ট করেছে? কিন্তু তারা যদি না করে তাহলে কে করেছে? পুলিশ মাঝে একজন সন্দেহজনক ব্যক্তি, যার নাম ঠিকানা কিছুই পুলিশ প্রকাশ করেনি, তাকে অ্যারেস্ট করেছিল। অনেকেই ভেবেছিল সেই ব্যক্তি এই জাহ্নবীকে ড্রাঙ্ক দেখতে পেয়ে কোনোভাবে জবরদস্তি করতে গেছিল এবং সেটা না করতে পেয়ে তাকে মেরে দিয়েছে, কিন্তু সেটা প্রমাণিত হয়নি, সেই ব্যক্তিকেও ছেড়ে দেয়। তো ইন দ্য লাস্ট আমরা এক্স্যাক্টলি জানি না জাহ্নবীকে সেই রাতে কে মেরেছিল। যত পারিপার্শ্বিক প্রমাণ আছে, বন্ধুদের যত টেস্টিমনি আছে, এই জাহ্নবীর মা নিধি বারবার বলেছে কেন এই শ্রী যদি জেনেও থাকে জাহ্নবীর কিছু হয়েছে, যেটা শ্রী তার বন্ধু গোবিন্দকে ফোন করে বলেছিল, সে কেন আমাদের বাড়ি এসে বলতে পারেনি? কেন দিয়া আমাদেরকে ফোন করে বলেনি? কেন কোনো বন্ধু আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেনি? কেন 3 জন ব্যক্তিকে 3টে আলাদা হসপিটালে ডিফারেন্ট টাইমে নিয়ে গেল হলো? কেন ডাক্তারের কাছে জাহ্নবীকে সেই রাত্রেবেলা 2:30টার সময়ই নিয়ে যাওয়া হলো না? তাহলে তো তার প্রাণটা বেঁচে যেত। তো এক্স্যাক্টলি নিধি মানে জাহ্নবীর মা অনেকের ওপরেই দোষ দিচ্ছে, এইদিকে বাদবাকিরা বলছে আমরা নির্দোষ। তো এক্স্যাক্টলি এখনও পর্যন্ত কেউ জানে না কে খুন করেছে। পারিপার্শ্বিক প্রমাণ বলছে সমস্ত কিছুর পিছনে কোথাও না কোথাও এই জাহ্নবীর বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডই যুক্ত আছে, এবং কারণটা হচ্ছে একটা অবৈধ সম্পর্ক। তো বর্তমানে এই কেসটা কোর্টে চলছে এবং কোর্টে এর হিয়ারিং 2024-এর সেপ্টেম্বর মাসে হয়েছিল। এই সময় জাহ্নবীর এই কেসটা একটা কোর্ট থেকে সরিয়ে অন্য একটা কোর্টে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল এবং সেই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছিলো। পরে যদিও এটা রিজেক্ট করে সেই সেম কোর্টে আবার হিয়ারিং শুরু হয়। তো এই কেসে যদি ফাইনালি কোনো জাজমেন্ট আসে, সেই জাজমেন্টের ব্যাপারে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো। তো এই ছিল আজকের একটা ভেরি মিস্টেরিয়াস নিউ ইয়ারের রাতে খুন হওয়া বেচারা একটা 19 বছরের মেয়ে জাহ্নবী কুকরেজার ঘটনা। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।